নবম শ্রেণীর সাহিত্য সম্ভারের নির্বাচিত 20টি প্রশ্নোত্তরের যে সংকলন, আজকের ক্লাসে আমরা তা তোমাদের সামনে আলোচনা করতে চলে এলাম। সাহিত্য সম্ভার থেকে কোন কোন প্রশ্ন আমাদের এসএলএসটি পরীক্ষা আসতে পারে বা কোন কোন অধ্যায় থেকে কিভাবে আমরা পড়ব, এই রকম বহু দুশ্চিন্তা আমাদের মাথায় রয়েছে। যারা এখনো ভেবে পাচ্ছ না সাহিত্য সম্ভারের পুরোটুকু পড়া দরকার কিনা, আমি তাদের বলবো অবশ্যই সাহিত্য সম্ভারটাকে পড়তে হবে। আচ্ছা, এখানকার প্রশ্নগুলো কেমন হতে পারে? চলো আজকের ক্লাসে আমরা সেই প্রশ্নগুলো নিয়েই আলোচনা শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন, জ্যোতি কবিতাটি রবীন্দ্রনাথ গান হিসাবে কোন নাটকে ব্যবহার করেছেন? দেখো, প্রথম অপশান ডাকঘর, দ্বিতীয় অপশান ফাল্গুনী নাটকে, তৃতীয় অপশান গুরু নাটকে, আর ঘয় অপশান আছে রাজা নাটকে। দেখো, এই যে চারটে অপশানের মধ্যে আমাদের উত্তর করতে হবে। জ্যোতি একটা কবিতা আকারে আমাদের সিলেবাসে রয়েছে। এই কবিতাটাকে রবীন্দ্রনাথ গান হিসাবে এই চারটে নাটকের মধ্যে কোনো একটি নাটকে ব্যবহার করেছিলেন। তোমাদের এক ঝলক দেখেই বলতে হবে কোন নাটকে তিনি সেটি ব্যবহার করেছিলেন। দেখো, এক্ষেত্রে উত্তর হবে গুরু নাটকে তিনি ব্যবহার করেছিলেন। এই যে গুরু নাটকে জ্যোতি কবিতাটিকে বা গানটিকে তিনি ব্যবহার করলেন, তাহলে জ্যোতি কবিতাটির উৎস কি, এটা কত সংখ্যক কবিতা, এই ধরনের কিছু প্রশ্নের উত্তর আমরা এবার দেখে নিই। দেখো, আমরা যদি একটু ডিটেলসে যাই, দেখব কি জ্যোতি কবিতাটি রবীন্দ্রনাথের গীতালি কাব্যগ্রন্থের অন্তর্গত। এই গীতালি কাব্যগ্রন্থের 101 সংখ্যক কবিতা হল জ্যোতি। এলাহাবাদে অবস্থানকালে তিনি এই কবিতাটিকে রচনা করেছিলেন 1914 খ্রিস্টাব্দে। যদি বাংলা সাল বলি 30শে আশ্বিন 1321 বঙ্গাব্দে। আর এই জ্যোতি কবিতাটিকে রবীন্দ্রনাথ গান হিসাবে গুরু নাটকে ব্যবহার করেছেন। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। আমি কহিতে অক্ষম, কে কহিতে অক্ষম? সামন্ত জয়সেন, ধর্মপাল, সুপ্রিয়া, রাবণ। দেখো, এক্ষেত্রে আমাদের উত্তর হবে রাবণ। রাবণ কহিতে অক্ষম। আচ্ছা, এবার চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি আছে? আমি দীনহীন মেয়ে। দীনহীন মেয়েটি কে? দেখো, অপশানে আছে আয়েশা, সুপ্রিয়া, প্রভাবতী, রতন। তোমাদের এই চারটে অপশানের মধ্যে থেকেই কিন্তু উত্তর করতে হবে। বলো তো কি উত্তর হতে পারে? দেখো, উত্তর হবে অবশ্যই সুপ্রিয়া। আচ্ছা, এটা কোথা থেকে নেওয়া হয়েছে চিনতে পারছো তোমরা? আচ্ছা দেখো, সুপ্রিয়া হচ্ছে অনাথ পিণ্ডদের কন্যা। নগরলক্ষ্মী কবিতায় নগরলক্ষ্মী হলেন সুপ্রিয়া। কবিতাটি কথা কাহিনী কাব্যগ্রন্থের অন্তর্গত। এর 10 সংখ্যক কবিতা। কবিতায় শ্রাবস্তী নগরে দুর্ভিক্ষ হয়েছে তার বর্ণনা পাওয়া যায়। চলো পরের প্রশ্ন। দ্বিজেন্দ্রলাল রায় তার কোন নাটকে ধনধান্য পুষ্প ভরা গানটি ব্যবহার করেছেন? মেওয়ার পতন নাটকে, চন্দ্রগুপ্ত নাটকে, শাহজাহান নাটকে, সিংহল বিজয় নাটকে। দেখো, উত্তর হচ্ছে শাহজাহান নাটকে তিনি এই গানটিকে ব্যবহার করেছেন। আমরা এই কবিতাটি এবং তার উৎস বিভিন্ন তথ্য সম্পর্কে একটু তথ্য জেনে নেব। কি না, শাহজাহান নাটকের 3য় অঙ্কের 6ষ্ঠ দৃশ্যে এই ধনধান্যে পুষ্প ভরা গানটি ব্যবহৃত হয়েছে। আমরা মূল রচনা হিসাবে নাম কি পাচ্ছি? ধনধান্য পুষ্প ভরা, দ্বিজেন্দ্রলাল রায়ের রচনা। এর মূল গ্রন্থ হিসেবে বলতে পারি দ্বিজেন্দ্র রচনাবলীর যে 2য় খণ্ড, সেখান থেকে নেওয়া হয়েছে। আর কবিতায় মোট 25টি পংক্তি রয়েছে। পরের প্রশ্ন, কাজলা দিতি কবিতায় কবিতার কবিকৃত প্রকৃত নাম। দেখো, কাজলা দিদি কবিতার কবিকৃত প্রকৃত নাম, মানে কাজলা দিদি কবিতার আগে একটা নাম ছিল, কবির দেওয়া নাম, সেটি কি? কালো দিদি, দিদিহারা, দিদিহীন, দিদি কই। দেখো, উত্তর হচ্ছে দিদিহারা। এই কবিতা থেকে একটু ডিটেলসে তথ্য দেখলেই আমরা বিষয়গুলো পরিষ্কারভাবে বুঝতে পারবো। কেমন? দেখো, কাজলা দিদি কবিতার কবিকৃত প্রকৃত নাম হচ্ছে দিদিহারা। এটা যতীন্দ্রনাথ বাগচির লেখা কবিতা, লেখা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই যে লেখা কাব্যগ্রন্থটা যতীন্দ্রনাথ বাগচির
প্রথম প্রকাশিত কাব্য, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি উৎসর্গ করেছিলেন। চলো পরের প্রশ্ন। কে তুমি ফিরিছ বনে জঙ্গলে? মানুষ বনে জঙ্গলে কি খুঁজে ফিরছে? শাস্ত্রবিদদের, ঈশ্বরকে, জন্মদাতাকে, রত্নাকরকে? অবশ্যই ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছে। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? দেখো, এর মূল কবিতার নাম হচ্ছে ঈশ্বর, রচয়িতা কাজী নজরুল ইসলাম। মূল গ্রন্থ হচ্ছে সাম্যবাদী। সাম্যবাদী গ্রন্থের দ্বিতীয় কবিতা হচ্ছে ঈশ্বর। মনে থাকবে, এই যে সাম্যবাদীর কবিতার অংশ হিসাবে ঈশ্বর কবিতাটি লাঙল পত্রিকায় প্রকাশিত হয়েছিল। চলো 7 নম্বর প্রশ্ন। মুকুন্দরাম কখন চণ্ডিকামঙ্গল লিখেছিলেন? দ্বিপ্রহরে, 3 প্রহরে, 4 প্রহরে, 5 প্রহরে? অবশ্যই উত্তর হচ্ছে দ্বিপ্রহরে মুকুন্দরাম চণ্ডীমঙ্গল লিখেছিলেন। আচ্ছা, এটা কোথা থেকে নেওয়া হয়েছে দেখো, সবটা আমি ডিটেলস ক্লিয়ার করে দিই। মুকুন্দরাম দ্বিপ্রহরে চণ্ডিকামণ্ডল লিখেছিলেন। কোকিলের ডাক শুনে মুকুন্দরামের লেখা তখন বাধা পায়। কবিতার নাম হচ্ছে এখানে আকাশ নীল। জীবনানন্দ দাশের লেখা রূপসী বাংলা কাব্যগ্রন্থের 29 সংখ্যক কবিতা হচ্ছে, আমরা বলবো এখানে আকাশ নীল। কবিতার ধরন মানে কবিতাটি কোন ধরনের রচনা? কবিতাটি অবশ্যই সনেট বা চতুর্দশপদী কবিতার মধ্যেই পড়ছে। চলো চলে যাচ্ছি পরের প্রশ্ন। চোখে তার ফুটেছিল কুয়াশা কেবল? কার চোখে? চাঁদ সদাগর, বেহুলা, মুকুন্দরাম, জীবনানন্দ দাশ? অবশ্যই উত্তর হচ্ছে বেহুলা। এবার চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। বেদের ড্যাশ ভাসিয়া চলেছে, শূন্যস্থান পূরণ করতে হবে। আমি বলেছি কবিতাগুলোকে একটু ভালো করে মুখস্থ করলে এই ধরনের প্রশ্ন আসলে খুব সহজেই তোমরা উত্তর দিতে পারবে। আচ্ছা, বেদের দল, তাই না? আমরা বুঝতে পারছি বেদের দল, এখানে দল হবে না, বেদের বহর ভাসিয়া চলিয়াছে বা চলেছে, তাহলে উত্তর হচ্ছে বহর। আচ্ছা, এটা কোথা থেকে নেওয়া হয়েছে বলতে পারবে তোমরা? একটু দেখো, মধুমতি নদী দিয়া এই কবিতার একটা অংশ, কবি হচ্ছে জসিমউদ্দিন। এটা সজন বাদিয়ার ঘাট এর মূল গ্রন্থ, সেখানকার 20 সংখ্যক কবিতা হচ্ছে, আমরা বলবো মধুমতি নদী দিয়া। এই বহর যে শব্দটি পেলাম, এই শব্দটি উৎসগত দিক থেকে একটা আরবি শব্দ। বেদের বহর কুলে ঢেউ আছড়ে ভেসে চলেছে। এবার আমরা দেখব 10 নম্বর প্রশ্ন। নদীর নিবিড়তম উল্লাসের মৃত্যুর পাহাড়। মৃত্যুর পাহাড় বলতে কি বোঝানো হয়েছে? অর্ধনগ্নের দল, খাদ্যহীন মানুষের শাড়ি, মৃতলিশের স্তূপ, ডিঙি নৌকার স্তূপ? দেখো, এই নদীর নিবিড়তম উল্লাসের পাহাড়, এটা দেখলে আমরা বুঝতে পারবো মৃত ইলিশের স্তূপের কথা বলা হয়েছে। চলো পরের প্রশ্নে। সিরাজের কলকাতা আক্রমণে কতজন ইউরোপীয় সৈন্য বন্দী হয়? 123, 142, 146, 156? দেখো, উত্তর হচ্ছে 146 জনকে ইউরোপীয় সৈন্য বন্দী হয়েছিল। আর তোমরা জানো এর মধ্যে 123 জন মারা গিয়েছিল। আচ্ছা, এবার দেখে নেব আমরা পরের প্রশ্ন। পরে শ্রীরামপুর নগর প্রতিষ্ঠা করেন কারা? ইংরেজরা, ফরাসিরা, দিনেমাররা, ওলন্দাজরা? উত্তর হচ্ছে দিনেমাররা এই শ্রীরামপুর নগর বা শ্রীরামপুর শহর প্রতিষ্ঠা করেছিল। আচ্ছা, চলো পরের প্রশ্ন। আমাদের সকল সংবাদই রাখে, আমরা কিন্তু উহার কিছু জানি না। কার কথা বলা হয়েছে? কঙ্কাবতী, ইন্দ্রজিৎ, গগনপট, রতন? দেখো, এক্ষেত্রে আমরা উত্তর করব গগনপট। উত্তর হচ্ছে গগনপট। আচ্ছা, বিষয়টা কি? এই গগনপট সম্পর্কে তো কিছু কথা বলা হয়েছে এই রচনাংশের মধ্যে, তাহলে গগনপট সম্পর্কিত তথ্যগুলো একটু দেখলে আমরা বলতে পারবো এটা কোথা থেকে নেওয়া হয়েছে, কার সম্পর্কে বলা হয়েছে। আচ্ছা, একটু দেখো। তাড়াতাড়ি পরিষ্কার পটে আঁকিতে বসিয়া গেল, কে? গগনপট। আমাদের সকল সংবাদই রাখে, কে রাখে? গগনপট রাখে। তাহার বিরক্তি নাই, তৃপ্তিও নাই। মানে এই প্রত্যেকটা দেখো ডিটেলস এখানে দেওয়া আছে। কার বিরক্তি বা তৃপ্তি নাই? গগনপটর। সে যেন তোমাকে ভুলাইয়া বলিয়া রং ফলাইয়া বসিয়াছিল, মানে তাকে ভুলবে বলে রং ফলে বসেছিল। তাহলে এক কথায় ডাউট ক্লিয়ার অংশে গগনপট সম্পর্কে আরও কিছু তথ্য আমরা দেখে নিলাম। এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। হাই বুদ্ধিহীন মানব হৃদয়। কার বুদ্ধিহীন মানব হৃদয়? গগনপটর, শ্রীকান্তর, রতনের, পোস্টমাস্টারের? দেখো, এক্ষেত্রে উত্তর হবে অবশ্যই রতনের কথা বলা হয়েছে। ঠিক আছে, এই বুদ্ধিহীন মানব হৃদয় বলতে রতনের কথা বলা হয়েছে। আচ্ছা,
এই যে দেখো লাইনগুলো, এই লাইনগুলো তোমরা কিন্তু খুঁটিয়ে পড়ো, নয়তো ধরতে পারবে না কোথা থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। পৃথিবীতে কে কাহার এইরূপ তত্ত্বের উদয় হয় কার মনে? রতনের, পোস্টমাস্টারের, শ্রীকান্তের, ইন্দ্রজিতের। একটু ভেবে তোমরা উত্তর দাও, দেখো পারবে। পোস্টমাস্টার গল্প থেকে নেওয়া হয়েছে, তাই না? তাহলে উত্তর হবে অবশ্যই পোস্টমাস্টারের। এক্ষেত্রে উত্তর কি পেলাম? পোস্টমাস্টারের। একটু দেখি তথ্যগুলো, চলো দেখো। 1298 বঙ্গাব্দে হিতবাদী পত্রিকায় পোস্টমাস্টার গল্পটি প্রকাশিত হয়। আর এর উৎস যদি বলি, আমরা বলবো গল্পগুচ্ছের প্রথম খণ্ড। পোস্টমাস্টার কলকাতার ছেলে ছিল, চাকরির জন্য উলাপুর গ্রামে আসেন। অন্ধকার আটচালার মধ্যে তার অফিস ছিল। আমরা চলে যাব পরের প্রশ্নে। এমন সত্য কথা বলিতে কয়টা মানুষকে দেখা যায়? সত্য কথাটি কি? দেখো, পৃথিবীতে কে কাহার, হাই বুদ্ধিহীন মানব হৃদয়, বড় প্রেম শুধু কাছেই টানে, না ইহা দূরেও ঠেলিয়া দেয়, মরতে তো একদিন হবেই ভাই। দেখো, একটু যদি ভালো করে ভাবো তোমরা কিন্তু উত্তর করতে পারবে। কি হতে পারে উত্তর? উত্তর হচ্ছে মরতে একদিন তো হবেই ভাই। এই সত্য কথাটা বলতে খুব অল্প মানুষকেই দেখা যায়। চলো পরের প্রশ্ন। পটদিদির প্রকৃত নাম কি? আশালতা মৈত্র, অন্নপূর্ণা মৈত্র, স্নেহলতা মৈত্র, কনকলতা মৈত্র। উত্তর হচ্ছে স্নেহলতা মৈত্র। পটদিদির প্রকৃত নাম স্নেহলতা মৈত্র। আচ্ছা, পটদিদি সম্পর্কে আরও কিছু কথা আমরা চলো জেনে নিই। পটদিদির প্রকৃত নাম স্নেহলতা মৈত্র। তিনি ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েট। জন্ম 1883-তে, মৃত্যু 1960-এ। পটদিদির গায়ের রং শ্যামলা, তার মেয়ের নাম টেপু। চলো পরের প্রশ্ন। শামুক কবিতাটির তর্জমা করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, সত্যনারায়ণ চক্রবর্তী, মনীন্দ্র দত্ত, নবারুণ ভট্টাচার্য। দেখো, এখানে অপশানে যাদের নামগুলো রাখা হয়েছে সকলেই কিন্তু তর্জমা করেছেন কোনো না কোনো কবিতাকে। তো এই ক্ষেত্রে শামুক কবিতাটিকে কে তর্জমা করেছেন? দেখো, উত্তর হচ্ছে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় তর্জমা করেছেন। চলো পরের প্রশ্ন। বাজি গল্পে উকিল কত বছর কয়েদখানায় বন্দি থাকার বাজি ধরে? 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর। দেখো, বাজি গল্পে উকিল মূলত 15 বছর কয়েদখানায় থাকার বাজি ধরেছিল। তাহলে উত্তর হচ্ছে 15 বছর। আচ্ছা, একটু ডিটেলস তথ্য যদি দেখে নিই তাহলে তো খুব অসুবিধা হওয়ার কথা নয়, বরং আমাদের আরও তথ্য জানা হবে। চলো দেখি। দেখো, মূল গল্পের নাম হচ্ছে বাজি। অনেকেই ধরতে পারবো না কোন গল্প বাজি। রচয়িতা হচ্ছে আন্তান চেকভ, তর্জমা করেছে সত্য বন্দ্যোপাধ্যায়। উকিলের বন্দি থাকার কথা ছিল 1870 সালের 14 নভেম্বর থেকে 1885 সালের 14 নভেম্বর মধ্যরাত পর্যন্ত, অর্থাৎ 15 বছর ধরে। চলো পরের প্রশ্ন। প্রতাপাদিত্য নাট্যাংশের শুরুতেই বাদশার যে কক্ষ দেখানো হয়েছে সেটি অবস্থিত ছিল কোথায়? আগ্রা, দিল্লি, ঔরঙ্গাবাদ, ফতেপুর সিকরি। দেখো, প্রতাপাদিত্য নাট্যাংশের শুরুতে আগ্রার কক্ষ দেখানো হয়েছে, তাহলে উত্তর হচ্ছে আগ্রা। তাহলে এই যে আমরা প্রশ্নগুলো দেখলাম, এগুলো প্রত্যেকটা কিন্তু নবম শ্রেণীর সাহিত্য সম্ভার বই থেকে নেওয়া হয়েছে। আজকের আলোচনামূলক ক্লাসটি এখানে শেষ করলাম। ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর হ্যাঁ, শুধু ক্লাসগুলি দেখলে হবে না, পাঠ্য বইগুলো অবশ্যই খুঁটিয়ে পড়তে হবে। পাঠ্য বই যদি খুঁটিয়ে না পড়ো তাহলে এই ক্লাসগুলির কোনো গুরুত্ব নেই। আগে পাঠ্য বই, পরে বিভিন্ন ইউটিউব চ্যানেলের মক টেস্ট। কোনো ইউটিউব চ্যানেল তোমাকে পাশ করাতে পারবে না, তোমাকে ধারণা দিতে পারে। তাই আগে তোমার হাতের কাছে যে পাঠ্য বইগুলো আছে সেগুলোকে শেষ করো। তারপর 1 ঘন্টা, আধ ঘন্টা সময় করে তুমি এই ধরনের মক টেস্টগুলো দেখতেই পারো। তবে সারাক্ষণ দেখে সময় নষ্ট করো না। যাই হোক, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আবারও এই ধরনের অন্য কোনো নতুন আলোচনা, বিশেষ করে 10ম শ্রেণীর যে সাহিত্য সম্ভার বইটি রয়েছে তার বিস্তারিত আলোচনা নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো।